হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর তোমাদের পর্ষদের তরফ থেকে যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে তার পার্ট 2 টা এনেছি। এর আগে আমাদের পার্ট 1 টা হয়ে গেছিল, লজিক্যালি সমস্ত কিছু বোঝানো হয়েছিল, সলভ করানো হয়েছিল, সেটা তোমরা পিন কমেন্টে গিয়ে দেখতে পারবে। ওইখানে আমাদের অ্যাকাউন্ট, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স, কম্পিউটারেরও সমস্ত সাজেশনস ইত্যাদি আছে। আর তোমরা যারা দেখছো তারা জানো যে আমরা যেই 50+ 70+ যেরকম এমসিকিউ স্লট গুলো রেডি করে দিয়েছিলাম তার মধ্যে থেকেই সব কোশ্চেন্স রিপিট হচ্ছে, এইখানেও রিপিট হয়েছে অনেকগুলো। যারা দেখেছো তারা জানো। তো প্লেলিস্টটা চেক করে নেবে পিন কমেন্ট থেকে এবং ভিডিওটা শেষ অবধি দেখবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হাইপ দিয়ে দাও ভিডিওটাকে। এবং এটা বাইলিঙ্গুয়াল আছে, তো যারা ইংলিশে পড়ছো ইংলিশেও দেখতে পারবে, আর বাংলাতেও তারা দেখতে পারবে। দেখতেই পাচ্ছ কোশ্চেনের সেটটা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কি বলছে আমাদের? বলছে অংশীদারের ঋণের উপর সুদ কোন হিসাব খাতে ক্রেডিট করা হয়। বলছি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। দেখো ওইটাতে আর অ্যাপ্রোপ্রিয়েশনে দিকে আসবে না, ইন্টারেস্ট অন পার্টনার্স লোনটা। তাহলে এটা আমরা কি করে থাকি? এটা আমাদের পার্টনার্স লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এটা পার্টনার্স লোন অ্যাকাউন্টে যাবে। ওকে, তারপর অ্যান এসেনশিয়াল কোয়ালিটি বা ফিচার অফ অ্যান আইডিয়াল পার্টনারশিপ কি? মিউচুয়াল ট্রাস্ট, পারস্পরিক বিশ্বাস, অংশীদারের চুক্তিপত্রের মান্যতা দেওয়া, সঠিক এবং স্বচ্ছ হিসাবপত্র। সবগুলোই এর মধ্যে পড়ছে। পারস্পরিক বিশ্বাস থাকা দরকার, অংশীদারের চুক্তিপত্র এটা সেটাকে মানা দরকার, স্বচ্ছ এবং অ্যাকুরেট অ্যাকাউন্ট গুলো আমাদের প্রস্তুত করা দরকার, হিসাব করা দরকার। তাহলে সব কটা অংশীদারদের উত্তোলনের উপর মানে ইন্টারেস্ট অন পার্টনার ড্রয়িংস এর উপর যে ইন্টারেস্ট, এটা কি পার্টনাররা পায় নাকি দেয়? স্যার পার্টনাররা দেয়, পেমেন্ট করে। এটা লস টু দ্য বিজনেস, গেইন টু পার্টনার্স, লস টু দ্য ব্যাংক। দেখ এই তিনটে তো বসছে না। ইনকাম টু দ্য বিজনেস, তাই আমরা P&L অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট সাইডে লিখি না, কারণ P&L অ্যাপ্রোপ্রিয়েশনটা আমরা ফার্মের রেসপেক্টে প্রিপেয়ার করি, তার জন্য এটা গেইন অ্যান্ড ইনকাম টু দ্য বিজনেস হয়ে থাকবে। তারপর আছে দীপা অ্যান্ড গার্গী আর টু পার্টনার্স ইন এ ফার্ম। গার্গী উইথড্রু 3000 at the beginning of every month. ওকে, থ্রু আউট দ্য ইয়ার ইন্টারেস্ট অন গার্গীর ড্রয়িং 12%। তাহলে বিগিনিং অফ দ্য এভরি মান্থ হলে কি 3000, 12 ইন্টু কত? 12%, 12/100। বিগিনিং অফ দ্য এভরি মান্থ হলে কত? 6.5/12। অ্যাভারেজ পিরিয়ড কত হয়ে থাকে? 6.5/12। এটা ক্যালকুলেশনও তোমরা করতে পারো। জানুয়ারিতে তুললো সবার প্রথমে, তাহলে ক মাস খেলো? 11 মাস, তাই না? জানুয়ারির প্রথমে তুললো, সরি 12 মাস। তারপর আবার ফেব্রুয়ারির 11 মাস, এই করে করে ক্যালকুলেট করে ফার্স্টেরটা এবং লাস্টেরটা যোগ করে আমরা হিসাব করলে পেয়ে যেতে পারি। ঠিক আছে, 12 আর 1 লাস্টে হয়ে থাকে বাই 2, 6.5 ওইভাবে আসে। আর এমনি তো তোমরা তো জানোই যে আমার ওয়ান শটস গুলো যারা দেখেছো, তাহলে এটা হিসাব করলে 36,000, তার 12%, এটা করলে 6.2340, তাহলে হচ্ছে 2340। তাহলে সুনাম বা গুডউইল, খ্যাতি, ফেম, রেপুটেশন, যশ, সবগুলো, তাহলে সবগুলোই সুনামের মধ্যে পড়ছে। এবার আছে কি স্তম্ভ মেলানো আছে। তো স্তম্ভ মেলানোতে আমরা একটা জিনিস ফলো করতে বলি, যে মোটামুটি চেষ্টা করি যেগুলো কমন সেগুলো দিয়ে আমরা ট্যাপ করে নিতে পারি। তো দেখো এখানে সবার প্রথমে কি আছে? ম্যাক্সিমাম পার্টনারশিপে কি হয়ে থাকে সাধারণ ব্যবসায়? 50 জন। তাহলে 50, তাহলে একের বিটা দেখো কোথায় হচ্ছে। একের বি দেখো, খালি সি আর বি এর মধ্যে একের বি আছে, তাহলে এ আর ডিটা এমনি বাদ চলে গেল। ঠিক আছে, এবার আমাদের মনে হচ্ছে আমরা তিনেরটা জানি। ঠিক আছে, তিনেরটা ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, তিনের বিষয়টা আমরা জানি। তাহলে কত হয়ে থাকে? আমরা জানি যে কিছু বলার না থাকলে 6% পার অ্যানাম। তাহলে তিনেরটা এ হয়ে গেল। তাহলে তিনের এটা কোথায় হচ্ছে? সি এন্ড বি এর মধ্যে তিনের এটা কোথায় হচ্ছে? দেখো তিনের এ এখানে হচ্ছে, তাহলে অটোমেটিকলি বিটা বেরিয়ে আসলো। ঠিক আছে, তো সব দেখার দরকার নেই, কিন্তু তোমাকে এইগুলো যেটা তোমরা ট্যাপ করছো সেটাতে ঠিক জানো, বাদ বাকিগুলো এমনি দেখো ফিট হয়ে আছে, তোমরা মেলাতে পারো। এটা হলো রিটেন এগ্রিমেন্ট, মুনাফার ছাড়, চার্জ এগেন্স্ট প্রফিট, এইগুলো। তারপর বলছে দেখো এই যে এরকম পার্ট, দেখো সবই আমাদের বলা ছিল, জাস্ট এরকম পার্ট এইগুলো আমরা একটা ম্যাচিং দিয়েছিলাম সেইখানে গুডউইলের পার্টে। তো এখানে আমাদের কি বলছে? গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট, তাহলে কোন ফর্মুলাটা হবে? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। আর গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার পাওয়ার, এটা কি? এসপি ইন্টু 100/8, তাহলে এসপি ইন্টু 100/8। দেখো একের সি কোথায়? দেখো দু জায়গায়, সি আর বি তে একের সি আছে। তিনের বি কোথায়? তিনের বি দেখো, তিনের এ, তিনের বি, তার মানে সি। এটার অ্যান্সার কি হয়ে যাবে? সি। এইভাবে তোমরা বার করে নিতে পারবে, খুব সিম্পল। বাদ বাকিগুলো এমনি ফিট হয়ে যাবে। তারপর বলছে ড্যাশ মিনস দ্য ডকুমেন্ট কন্টেনিং দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এ পার্টনারশিপ। কোনটা? পার্টনারশিপ ডিড, অংশীদারি চুক্তিপত্র। ঠিক আছে, এটার মধ্যে এখানে জাস্ট ওয়ার্ডিং এর একটু প্রবলেম আছে। ঠিক আছে, চুক্তি দলিল, যাই হোক, পার্টনারশিপ ডিড হবে এটা। তারপর
ইংলিশটাই দেখবে, কারণ ইংলিশটাই হলো আলটিমেট ধরা হয় কোনো ফল্ট হলে। আবার বলছে ইন কন্ডাক্টিং বিজনেস এভরি পার্টনার ইজ বাউন্ড টু অ্যাটেন্ড ডিলিজেন্টলি টু দেয়ার কি রাইটস মিটিং, মানে ব্যবসা পরিচালনায় প্রতিটি অংশীদার নিষ্ঠার সাথে আমাদের আবদ্ধ থাকে কিসের জন্য, তাদের ডিউটির জন্য। আমরা 1932 পার্টনারশিপ অ্যাক্ট 12 এর বি সম্ভবত এরকম ধারাতে আমাদের কত এখানে হয়ে থাকে নিষ্ঠা, অংশীদার বিরুদ্ধে নিষ্ঠা, আহ সেটা আমাদের কি হয়ে থাকছে, তাদের কর্তব্যর সাথে বা ডিউটির সাথে থাকতে হবে। তারপর ড্যাশ ক্যান নট বি সোল্ড ইন পার্ট অ্যান্ড পার্সিয়ালি, আংশিকভাবে বিক্রি করা যায় না কোনটা, স্টক, শেয়ার, সুনাম, গুডউইল। সুনাম, সুনাম আংশিক হয় না, স্টক বা শেয়ার, মেশিনারি এগুলো আমরা করতে পারি। তারপর বলছে এবার ট্রু ফলস বলেছে, গুডউইল ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য বিজনেস, সুনাম হলো ব্যবসার প্রাণ শক্তি। আচ্ছা দেখি পড়ি, সুনাম হলো একটা অলিক সম্পত্তি, ফিকটিসিয়াস না ইনট্যাঞ্জেবল, তাহলে এইটা তো আমাদের ভুল হয়ে গেল, তাহলে দুয়েরটা আমাদের কি হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে দেখো দুয়েরটা ভুল কোনটা, দুইয়ের ভুল, দেখো দুই মিথ্যা কোনটা, তাকিয়ে দেখো দুই মিথ্যা, দেখো এখানে দেখো 2 আর 4 মিথ্যা, একটা এ আসছে, আর একটা আছে সত্য, এটা হবে না। 2 আর 4 ডি, এ আর ডি এর মধ্যে আমাকে বাঁচতে হবে, ঠিক আছে। আরো ইয়ে করি এইভাবে, জাস্ট আমরা এলিমিনেট করে করতে পারি। দেখো নর্মাল তো আমরা বলতেই পারি, বাট তোমরা পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচটা নেবে তার জন্যই বলছি, আর কিছুই না, ঠিক আছে। গুডউইল ইজ দ্য রেপুটেশন অফ আ বিজনেস, একদম ঠিক কথা, একেরটা একদম সত্য। তাহলে একেরটা সত্য করে দেখো, এখানে দেখো একেরটা 1 2 4 মিথ্যা বলে, তাহলে এইটা অটোমেটিকলি এলিমিনেট হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের বেরিয়ে আসলো কি, একেরটা সত্য হয়ে বাদ বাকি এটা আমাদের ফিট হয়ে গেল, বুঝতে পারলে। এইভাবে যদি তুমি 2 3টে নাও জানো তাহলে তুমি এইভাবে করতে পারবে, এইটা একটা টিপ। তারপর বলছে স্টেটমেন্ট আছে এবং ইয়ে আছে, বলছে বিবৃতি দুটো আছে, এবার কি বলতে হবে দেখো। বলছে অংশীদারদের চলতি হিসাব পরিবর্তনশীল মূলধন প্রতিনিধি, মানে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন ফ্লাকচুয়েটিং না, ফ্লাকচুয়েটিং এর ক্ষেত্রে আমরা কি জানি, ফ্লাকচুয়েটিং এর ক্ষেত্রে একটাই হয়, কি হয়ে থাকে, অনলি একটা অ্যাকাউন্ট প্রস্তুত করা হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এটা তো মিথ্যা, প্রথমেরটা মিথ্যা কোনটা, দেখো সত্য, উভয় সত্য, উভয় মিথ্যা, আচ্ছা এই দুটো হবে। তারপরেরটা দেখো, এইটাতে এমনি বলা যায়, জাস্ট আমি বলছি, আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড এনি অ্যাডিশন টু দ্য ক্যাপিটাল ইজ ক্রেডিটেড টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফিক্সড ক্যাপিটাল মেথডের ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট প্রস্তুত করে, একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ ঠিকই তো, আমাদের ওই ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি কোনো অ্যাডিশন হয়ে থাকে তাহলে সেটা, তাহলে পরেরটা সত্য, তাহলে এখানে বিএডটা বেরিয়ে আসলো, তাহলে অ্যান্সার আমাদের এখানে কি হয়ে যাবে, বিএডটা। গুডউইল ইজ টু টাইপ, নেমলি ড্যাশ অ্যান্ড সেলফ, একটা হচ্ছে পারচেজ গুডউইল, একটা হয়ে থাকে আমাদের সেলফ জেনারেটেড, মানে যেটা আমরা কি করছি, ওই যে হিসাব করছি এই এই ফর্মুলা ইত্যাদি। পারচেজ মানে যখন আমরা বিজনেস কিনি, যখন অ্যাসেটস নেট অ্যাসেটস এর থেকে বেশি টাকা দিয়ে দেখি, সেটা আমাদের গুডউইল, এটা পারচেজ কৃত সুনাম। এটা ব্যালেন্স শিটে দেখাতে পারি পারচেজ গুডউইল কে, বাট সেলফ জেনারেট কে আমাদের রিটার্ন অফ করতে হয়, এটা তোমরা সেম ফোরেও দেখবে, ঠিক আছে। তারপর বলছে অংশীদারি পার্টনার শেয়ার প্রফিট অ্যান্ড লসেস অফ দ্য পার্টনারশিপ বিজনেস ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে, একদম ঠিক কথা আছে। তারপর বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, একদম এইটাও ঠিক আছে। এবার বলছে পার্টনার শেয়ার প্রফিট অ্যান্ড লসেস অফ দ্য পার্টনারশিপ বিজনেস ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, হ্যাঁ। এবং যদি তোমাদের থাকে তাহলে হ্যাঁ উভয় সত্য, ঠিক আছে, এটা এটা ঠিক আছে, উভয় সত্য আছে এখানে। তাহলে বোথ এ অ্যান্ড টু, এবার এক্সপ্লেনেশন আছে, তাহলে আমাদের এক্সপ্লেনেশন লেভেলে ভাবতে হবে এবার। হ্যাঁ, তাহলে দাবিটাও ঠিকই আছে, ঠিক আছে, কারণ হলো যদি চুক্তি না থাকে তাহলে এইটা তো এইভাবেই হবে চুক্তির জন্য। এবার বলছে গুডউইল ইজ রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, এক্ষুনি বললাম যে কোন ধরনের গুডউইলকে রেকর্ড করা, এক্ষুনি বলে যেটা অ্যাকাউন্টিং করা হয়ে থাকে, পারচেজ গুডউইল, মানে যেটা ব্যালেন্স শিটে আমরা দেখাতে পারি। A company cannot issue debenture with voting rights according to the section, কোন সেকশন অনুযায়ী, 71 অনুযায়ী, 71-2 অনুযায়ী, 71-2, ঠিক আছে, এখানে 71 আছে, যাই হোক। The prefix percentage attached to the preference share denote the rate of preference share এর ক্ষেত্রে দেখেন 8% 10% মানে ডিবেঞ্চার, ওটাতে ইন্টারেস্ট থাকে, আর প্রেফারেন্স এর ক্ষেত্রে কি থাকে, লভ্যাংশ বা ডিভিডেন্ড। দু ধরনের, একটা ইকুইটি শেয়ার হোল্ডার, একটা প্রেফারেন্স, তো এখানে ডিভিডেন্ড থাকে। তারপর বলছে দি পার্ট অফ দ্য ইস্যুড ক্যাপিটাল হুইচ হ্যাজ নট বিন কল্ড, মানে যেটা এখনো, যেই ক্যাপিটালটা ইস্যু করা হয়েছে কিন্তু এখনো ডাকা হয়নি, তাহলে কি আনকল্ড ক্যাপিটাল বা অতলবকৃত মূলধন,
তারপরেরটা প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার ব্যাস অ্যাকাউন্ট। বলছে ঋণপত্র মানে ঋণপত্র পরিশোধের ওপর প্রিমিয়ামটা এটা কি? এইটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। কেন পার্সোনাল অ্যাকাউন্ট? কি ধরো ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল এখানে একটা নাম থাকে। এটা কি ভবিষ্যতে যে ডিবেঞ্চার হোল্ডারদের তাদের প্রদেয় দায়টা প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। এবার এখানে ম্যাচ করতে বলে, তাহলে এই ম্যাচটা আমি ওইভাবেই করব। ঠিক আছে, ধরো আমি জানি ট্রান্সফার বাই ডেলিভারি এটা হলো বিআরআর ডিবেঞ্চার। বিআরআর মানে বহনযোগ্য, চারেরটা চারের সি হয়ে গেল। দেখো এবার চারের সি কোনটা আছে? চারের সি, চারের বি, চারের, দেখো এ আর ডি। এবার এদের মধ্যে থেকে ভাবতে হবে। ঠিক আছে, এ আর ডি এর মধ্যে থেকে আমাদের ভাবতে হবে। ঠিক আছে, ওকে। হুম, এইটা হলো। তারপরেরটা আমাদের কি আছে? ধরো আমি এক্ষেত্রে আহ তিনেরটা ধরো আমি জানি ফিক্সড অ্যান্ড ফ্লোটিং। ঠিক আছে, ফিক্সড অ্যান্ড ফ্লোটিং এর পার্টটা ধরো আমি জানি, এইটা ধরো সিকিউর ডিবেঞ্চারের হয়ে গেল। এবার এটার সাথে মেলাও, তাহলে তিনের ডি কোনটা হচ্ছে? এইটা দেখতে পাচ্ছ এখানে তিনের ডি, তাহলে এইটা হয়ে গেল। তারপর বাকিগুলো এমনি হয়ে যাবে। তারপর বলছে রিজার্ভ ক্যাপিটাল, ক্যাপিটাল রিজার্ভ, সিক্রেট। দেখো ক্যাপিটাল রিজার্ভ কোথা থেকে ক্রিয়েট হয়? আউট অফ ক্যাপিটাল প্রফিট, তাই না? ক্যাপিটাল রিজার্ভ কোথা থেকে আমাদের ক্রিয়েট হচ্ছে? আউট অফ ক্যাপিটাল প্রফিট। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের দুইয়ের বি। এবার দুইয়ের বি কোথায় আছে? দুইয়ের এ, দুইয়ের সি, দুইয়ের, দেখো এখানে ভাগ্য ভালো, তাহলে দুইয়ের বি। এটার বাদ বাকিগুলো এমনি ফিট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একের সি হয়ে যাচ্ছে এটা। তারপর আছে হলো আমাদের কিছু স্টেটমেন্টস আছে, ট্রু ফলস বলতে হবে। প্রথম কথা বলছে যে ফ্রম এ লিগাল পয়েন্ট অফ ভিউ আ কোম্পানি ইজ কনসিডার্ড অ্যান আর্টিফিশিয়াল লিগাল পার্সন। একদম সঠিক কথা, তাই না? সেপারেট লিগাল এন্টিটি আছে কোম্পানির ক্ষেত্রে। ওকে, তারপর হলো এইদিকে আমাদের কি আছে? আহ কোম্পানির লাভ বা ক্ষতি যাই হোক না কেন, অগ্রাধিকার শেয়ারের উপর লাভ্যাংশ অবশ্যই আমাদের প্রদান করা হবে। ওকে, দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে আমাদের যে লাভ বা ক্ষতি হলেও হয় না, লাভ হলে সেক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, লোকসান হলে সেখানে কিন্তু হয় না, তাহলে সেক্ষেত্রে এটা ভুল হয়ে গেল। ওকে, তারপরেরটা বলছে ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার ইজ অলওয়েজ ফিক্সড। ঠিক কথা, ফিক্সড একটা ডিভিডেন্ড থাকে, রেট আছে। তারপর বলছে প্রেফারেন্স শেয়ার ক্যান বি ইস্যুড অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। কোল্যাটারাল সিকিউরিটির ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার আমাদের ইস্যু করা যায় না। তাহলে এইটাও আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে? ভুল। তাহলে এক আর তিন সত্য, তাহলে এক আর তিন সত্য কোথায়? এক আর তিন সত্য, দেখো এইটা এ, আর দুই আর তিন আছে, তাহলে এখানে এ হয়ে গেল। ঠিক আছে, তারপর বলছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম ক্যান বি রিডিমেবল অ্যাট প্রিমিয়াম। ঠিক আছে, করতেই পারে, কোনো অসুবিধা নেই। ডিবেঞ্চার ক্যান বি রিডিমড অ্যাট ডিসকাউন্ট। ডিবেঞ্চার রিডিম ডিসকাউন্টে রিডিম হতে পারবে। ডিসকাউন্টে আমরা হলো ইস্যু করতে পারি, কিন্তু রিডিম করতে পারলে একটা সত্য দুইটা হলো আমাদের, মানে একটা সত্য দুইটা আমাদের ফলস। তারপর বলছে এটাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে। বলছে পেমেন্ট মেড টু ডিবেঞ্চার হোল্ডার, ক্রিয়েশন অফ ডিবেঞ্চার রিডামশন রিজার্ভ, ইস্যু অফ ডিবেঞ্চার রিডেমশন, বিকামিং ডিউ। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের কি হবে? সবার প্রথমে ডিবেঞ্চার কি ইস্যু করা হবে, তাহলে এইটা 1 নম্বর। ঠিক আছে, হলো। তারপরে হলো আমাদের রিডেমশন প্রিমিয়াম, এইটা হবে 2 নম্বর। তারপর এখানে ডিউ হবে, এবং এখানে হলো পেমেন্ট হবে। তাহলে 1 2 4, মানে 3 2, 3 2 এইভাবে 3 2, এই যে এইটা 3 2 4 1। তারপর বলছে a company can be issued debenture at a discount of 10% or more. ইস্যু ডিবেঞ্চার 10% আর মোর। আচ্ছা, তারপর বলছি আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 2013 দেয়ার আর নো রেস্ট্রিকশন অন দ্য ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট ডিসকাউন্ট। হ্যাঁ, করতেই পারে, তাহলে দুটোই হলো আমাদের সঠিক ব্যাখ্যা হয়ে গেল।
তারপর বলছে ফ্রিডম অফ চুজিং ডেপ্রিসিয়েশন ভ্যালুয়েশন মেথড রেফার টু হুইচ লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। এটা কোন ধরনের লিমিটেশনকে বোঝাচ্ছে? নট ফ্রি ফ্রম বায়াস বা সাবজেক্টিভিটি। ঠিক আছে। তারপর বলছে একটা কোম্পানির টোটাল অ্যাসেট 50 লাখ, নন কারেন্ট অ্যাসেট 30 লাখ। টোটাল অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেটের হোয়াট ইজ পার্সেন্ট অফ টোটাল অ্যাসেট আর আর নন কারেন্ট অ্যাসেটস? তাহলে এটা কি আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে? 30 লাখ হলো আমাদের পার্সেন্টেজ, 30 লাখ হলো নন কারেন্ট বাই 50 লাখ ইন্টু 100। তাহলে এটা লাখ লাখ কেটে গেল, 0 0 2 60%। তাহলে এই ক্ষেত্রে আমাদের 60% হয়ে যাচ্ছে। তারপর আমাদের কি আছে? বলছি ইন কম্পারেটিভ স্টেটমেন্ট হাউ ইজ ইচ আইটেম ডিসপ্লেড বা প্রেজেন্টেড, রেশিও, পার্সেন্টেজ, অ্যাবসোলুট, বোথ, অ্যাবসোলুট ভ্যালু অ্যান্ড পার্সেন্টেজ। এটা হয়ে যাবে। তারপর তারপর বলছে কারেন্ট অ্যাসেট মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল কি হয়ে যাবে? আমরা জানি কি সিএ মাইনাস সিএল ইকুয়ালস টু ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট মাইনাস ওয়ার্কিং ক্যাপিটাল, এদিকে প্লাস হয়ে যাবে কারেন্ট লাইবিলিটি। তাহলে এক্ষেত্রে কারেন্ট লাইবিলিটি হয়ে যাবে। তারপর আমাদের কি আছে? তারপর বলছে অপারেটিং প্রফিট, গ্রস প্রফিট। আচ্ছা, অপারেটিং প্রফিট, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। ঠিক আছে, এই পার্টটা আমরা মডেল 1-এও করেছিলাম। যদি ইফ ক্যাশ পারচেস 3 লাখ and it is 25% of ক্রেডিট পারচেস, টোটাল পারচেস, তাহলে আমরা এরকম লিখতে পারি ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস এই দুটোকে যোগ করলে আমাদের কত হচ্ছে? টোটাল পারচেস। তাহলে কি বলেছে? ক্যাশ পারচেস হলো 3 লাখ and it is 25%, ক্যাশ পারচেস আর 3 লাখ and it is 25% of ক্রেডিট পারচেস। না, এটা কিছু হয়তো ওয়ার্ডিং এ প্রবলেম আছে নাকি? দাঁড়াও 1 মিনিট। ক্যাশ পারচেস আর 3 লাখ, যদি নগদ করে 3 লাখ এবং এটি ধারের ক্রয়ের 25%, মোট ক্রয় কত হবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ধারে ক্রয়, তাহলে ধারে ক্রয় ধরো ধরে নিলাম ক্রেডিট পারচেস হলো 100, তাহলে ক্যাশ পারচেস কি 100-র 25%, তাহলে 25, তাহলে টোটাল পারচেস কত হয়ে গেল? 125। এটা সিস্টেম। তাহলে 3 লাখ ক্যাশ পারচেস, তাহলে 3 লাখের বেস ভ্যালু কত? 25। আমাকে চাইছে কি টোটাল পারচেস ইন্টু 125 করে দেবো। তাহলে 5 5 125, 3 ইন্টু 5 কত? 15 লাখ। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? 15 লাখ হয়ে যাবে। সিম্পল, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়ালস টু টোটাল। ক্যাশ বলে দিয়েছে হলো 3 লাখ, আমরা ছেড়ে দাও। এটা ধারে কর 25%, মানে ক্রেডিটের 25%, ক্রেডিট 100, এটা 25, এটা সাজিয়ে নিলাম। এরকম টাইপটা আমরা ফার্স্ট মডেলও দেখিয়েছিলাম। তার মানে 3 লাখের বেস ভ্যালু 25, তাহলে 125 কত? মানে টোটাল পারচেস কত? তারপর আমাদেরকে বলছে যে এক্ষেত্রে আবার মেলাতে বলছে কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক, এটা কুইক অ্যাসেট, কুইক অ্যাসেট বা লিকুইড অ্যাসেট, তাহলে একের সি। তাহলে এটা কত হয়ে গেল? একের সি হয়ে গেল। তাহলে একের সি, একের সি, একের সি, দেখো এ আর ডি আছে। ঠিক আছে, এবার দুয়েরটা দেখো, দুয়েরটা শেয়ার হোল্ডার ফান্ড প্লাস নন কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, শেয়ার হোল্ডার ফান্ড প্লাস নন কারেন্ট লাইবিলিটি, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড দুয়ের এ, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? দুয়ের এ। আচ্ছা, দুয়ের এ, তাহলে এটা ডি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হয়ে গেল? ডি হয়ে গেল। বোঝা গেল? খুব সিম্পল কিন্তু জিনিসগুলো। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল কত? ডি এরটা। তারপরে আছে আমাদের কি বলছে? লিকুইডিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, সলভেন্সি এন্ড প্রফিটেবিলিটি রেশিও, এগুলো আছে, রেসপেক্টে বলতে হবে। তাহলে আমরা জানি যে লিকুইডিটি রেশিও, ঠিক আছে, এইটা কার সাথে যাচ্ছে? আমাদের কারেন্ট রেশিও এর সাথে আছে। তাহলে একের বি, তাহলে একের বি, এবার দেখতে হবে একের বি কোনটা। দেখো তিনটে অপশনে একের বি আছে, তাহলে এটা তো এমনি আউট। এবার অ্যাক্টিভিটি রেশিও, অ্যাক্টিভিটি মানে টার্ন ওভারের ক্ষেত্রে এই ডেটা আর এইগুলো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আছে। তাহলে দুইয়ের ডি, দুইয়ের ডি দেখো, দুইয়ের ডি কোথায় আছে? দুইয়ের ডি দেখো, দুইয়ের মানে একের এই যে এই তিনটের মধ্যে থেকে দুইয়ের ডি কোনটা? দেখো সি এরটা। দেখো অটোমেটিকলি আমাদের বেরিয়ে আসলো, এখানে অ্যান্সার হবে সি এরটা। তারপর তারপর বলছে আচ্ছা, পারচেস অফ গুডস অন ক্রেডিট, ক্রেডিটে জিনিস কেনা হলো। কি হলো? ক্রেডিটে জিনিস কেনা হলো, তাহলে এখানে কোনটা হবে? এটার মধ্যে থেকে কোনটা হবে? কারেন্ট কারেন্ট রেশিও উইল রিমেন আনএফেক্টেড, কারেন্ট রেশিও ডিক্লাইন, কারেন্ট রেশিও ইমপ্রুভ। তার মানে কারেন্ট রেশিও বলতে কি বোঝায় বলতো? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে ক্রেডিটে হলে আমাদের লাইবিলিটি বাড়ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? কারেন্ট রেশিও কি ডিক্লাইন হবে, ডিক্রিজ হবে? ক্রেডিটে, কিন্তু ক্যাশে না, এদিক থেকে আমাদের ক্রেডিটে হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের তিনেরটা হবে কারেন্ট রেশিও কমবে। কেন? কারেন্ট লাইবিলিটি নিচেরটা বাড়ছে, উপরেরটা তো কম।
তাহলে তিনের বি দেখো দু জায়গাতে তিনের বি আছে, এ অ্যান্ড ডি। তারপর তারপর ধরো আমার মনে হচ্ছে, ধরো পেমেন্ট মেড টু ট্রেড পেয়েবলস ইন ক্যাশ, মানে ব্যবসার নগদ প্রদান করা হলো। তাহলে এর ফলে আমাদের কি হবে, কারেন্ট রেশিও আমাদের ইমপ্রুভ হবে। তাহলে একের সি কমে গেল, তাহলে একের সি দেখো একের সি, তাহলে এরটা হয়ে যাচ্ছে, তাহলে 34-এর কত হয়ে যাবে, এর। বাদ বাকি এমনি বসে যাচ্ছে। তারপরেরটা আমাদের কি আছে, ওই অ্যাসারশন রিজনিং। বলছে লিকুইডিটি রেশিও মেজার দ্য শর্ট টার্ম সলভেন্সি অফ অ্যান এন্টারপ্রাইজ। ঠিক আছে, কারেন্ট রেশিও কুইক রেশিও আর টু লিকুইডিটি রেশিও দ্যাট মেজার এন্টারপ্রাইজ শর্ট টার্ম লাইবিলিটি। ঠিক আছে, তাহলে বোথ কারেক্ট। তারপর তারপর বলছে ওভার ভ্যালুয়েশন or increase, overvaluation by increase in value of closing stock increase profit, increase in closing stock reduce the cost of goods sold। তোমরা যদি দেখো এরকম করে, তাহলে আমাদের কি বলছে, ভ্যালু অফ ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক আমরা লিখতাম না, বাই ক্লোজিং স্টক, তাহলে এটা ধরো 100 ছিল, এটা ধরো 150 হয়ে গেল, আর বাদ দিলে ধরো এখান থেকে ধরো 50 ছিল, সে ধরুন তাহলে 100 ইনক্রিজ দেখাচ্ছে না, আরো 50 ইনক্রিজ দেখাচ্ছে। তাহলে আমাদের কি, বুঝতেই পারছো, টু গ্রস প্রফিটের ক্ষেত্রে আমাদের, তো এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, ইনকাম আমাদের 150 আছে, এইদিকে 100 হচ্ছে, বাই গ্রস প্রফিট এই ক্ষেত্রে মানে বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রফিট ইনক্রিজ করে। এবং ইনক্রিজ ইন ক্লোজিং স্টক রিডিউস দ্য কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড, তাহলে এখানেও দুটো আমাদের সঠিক হচ্ছে 36 এর। তারপর নেট প্রফিট রেশিও ইজ প্রফিটাবিলিটি রেশিও। ঠিক আছে, ওকে, তাহলে এক একটা হলো ট্রু। তারপর বলছে ব্যাংক ওভারড্রাফট ইজ এ পার্ট অফ লং টার্ম ডেট, ব্যাংক ওভারড্রাফট ইজ এ পার্ট অফ লং টার্ম ডেট, এটা কিন্তু শর্ট টার্ম। নেট ওয়ার্থ অর নেট অ্যাসেট ইজ অলসো নোন অ্যাজ শেয়ার ক্যাপিটাল, তিনেরটা ভুল। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক একটা সত্য, দুই আর তিনেরটা মিথ্যা, তাহলে এই ক্ষেত্রে এক হয়ে যাবে। তারপর বলছে লোকসানে স্থায়ী এইটা সেল অফ ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট অ্যাট এ লস উইল ডিক্রিজ দি এক্সিস্টিং ডেট ইকুইটি রেশিও। বলছে যে আমাদের ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট মানে ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এই সমস্ত যদি আমরা লসে অ্যাসেটস লসে করি, তাহলে এটা কি ডেট টু ইকুইটি রেশিও আমাদের কি করে দেবে, কমিয়ে দেবে। ঠিক আছে, এইটা যদি আমাদের হয়ে থাকে না, যদি আমাদের ফিক্সড অ্যাসেট যদি আমাদের কমে থাকে, তাহলে এইখানে কি হয়ে থাকে বলো তো, এখানে আমাদের ডেট টু ইকুইটি রেশিও আমাদের উল্টে হলো ইনক্রিজ হয়ে যায়। এবং ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ এ কম্পোজিট অর মিক্সড রেশিও, ইনভেন্টরি টার্নওভার ইজ এ কম্পোজিট বা মিক্সড রেশিও। হ্যাঁ, এটা আছে, ইজ এ কম্পোজিট আর মিক্সড রেশিও, তাহলে প্রথমেরটা মিথ্যে, পরেরটা সত্য। তারপর বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড আ সামারি অফ অ্যাকাউন্টস, ফাইন্যান্স স্টেটমেন্ট, হ্যাঁ সামারি অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। ফাইন্যান্স স্টেটমেন্ট আর দ্য এন্ড রেজাল্ট অফ দ্য অ্যাকাউন্টিং প্রসেস, ঠিক আছে। ফাইন্যান্স স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস প্রপারলি কনসিডার প্রাইস লেভেল চেঞ্জ, প্রপারলি কনসিডার প্রাইস লেভেল চেঞ্জ। প্রাইস লেভেল মানে এখানে ইনফ্লেশনের কথা বলা আছে, সেই সব আমাদের ধরা হয় না, যা যেরকম আছে সেরকম, তাহলে এটা ভুল। তাহলে প্রথম দুটো ঠিক, পরেরটা ভুল, 1 আর 2 ট্রু, পরেরটা ভুল, এ হয়ে গেল। প্রথম ওয়ান, এখানে তো দুটো আছে না, তাহলে এখানে সি হয়ে যাবে। তারপর বলছে হু ইজ ইন্টারেস্ট ইন নোয়িং দ্য শর্ট টার্ম ডেট পেইং অ্যাবিলিটি অ্যান্ড এন্টারপ্রাইজ, যে ইনভেস্টার, দরকার নেই, গভর্নমেন্ট না পোটেন্সিয়াল শর্ট টার্ম ক্রেডিটার লেন্ডার্স, যে স্বল্প মেয়াদী ঋণদাতা। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের টোটাল যে হলো পুরো আমাদের মডেল সেট 2টা। তো আমাদের মডেল সেট 1টাও এর আগে এসে গেছে, সেগুলো তোমরা পিন কমেন্টে চেক করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের সেটগুলো আমাদের আসবে, অ্যাপ্লিকেশন বলো, বিসটিডি বলো, সেইগুলো।